নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট আপডেটস নিয়ে। তো এই ভিডিওতে আবারও আমরা কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা মেনলি শহীদ মুস্তাক আলীর ট্রফিতে কীরকম খেলছে সেই নিয়ে আলোচনা করব, এবং তার পাশাপাশি যারা মেন প্লেয়ার বাকি টিমেরও ভালো পারফর্ম করেছে তাদের নিয়েও কথা বলবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আবুধাবি টি10 লিগের কথা বললে সেখানে কিন্তু ডেকান গ্ল্যাডিয়েটর আবুধাবি টি10 লিগ জিতে গিয়েছে, যেটা কিন্তু অ্যান্ড্রিক নরকিয়ার টিম। অ্যাকচুয়ালি আন্দ্রে রাসেল ইনজিওর্ড, নয়তো আন্দ্রে রাসেলও এই টিমের সঙ্গে যুক্ত থাকতো। এই টিমটাই সব থেকে শক্তিশালী লাগছিল, তো সেখানে কিন্তু এই টিমটাই জিতেছে। এবং অ্যান্ড্রিক নরকিয়ার কিন্তু ফাইনালেও একটা ভালো স্পেল ছিল। 10 ওভারের ম্যাচে 2 ওভারে মাত্র 14 রান দিয়ে কিন্তু একটা উইকেট অ্যান্ড্রিক নরকিয়া নিয়েছে। তো সেখানে কিন্তু আস্তে আস্তে অ্যান্ড্রিক নরকিয়াও ফর্মে ফিরছে এবং তার টিম কিন্তু আবুধাবি টি10 লিগ জিতে গিয়েছে। বাকি রবিচন্দ্রন অশ্বিন কিন্তু কলকাতা নাইট রাইডার্স ক্যাম্পে গৌতম গম্ভীরের লাস্ট ইয়ারের আইপিএলে কি ভূমিকা ছিল সেই নিয়ে কিন্তু একটা বক্তব্য রেখেছে। অ্যাকচুয়ালি সেই বক্তব্যটা রবিচন্দ্রন অশ্বিন শুনেছে হচ্ছে বরুণ চক্রবর্তীর থেকে, যেখানে রবিচন্দ্রন অশ্বিন বরুণ চক্রবর্তীকে জিজ্ঞেস করেছিল যে গৌতম গম্ভীরের অ্যাজ এ কোচ কি ইম্প্যাক্ট ছিল কেকেআরের এত ভালো খেলার পেছনে। সেখানে বরুণ চক্রবর্তী জানিয়েছে যে গৌতম গম্ভীরের ইম্প্যাক্ট ছিল অনেকটা বেশি। গৌতম গম্ভীর প্লেয়ারদেরকে এতটাই কনফিডেন্স দেয়, প্লেয়ারদেরকে এতটাই মোটিভেট করে তোলে যে প্লেয়াররা নিজেদেরকে মিলিয়নিয়ার ভাবতে শুরু করে। প্লেয়াররা মনে করে আমরা মাঠে গিয়ে যা খুশি তাই করতে পারবো, মানে এতটা কনফিডেন্স গৌতম গম্ভীর প্লেয়ারদের মধ্যে দিয়ে দেয়। সুনীল নারায়ণের মধ্যেও তাই আমরা দেখেছি গৌতম গম্ভীর থাকলে নারায়ণ কিরকম ব্যাটিং করে নিজেকে ক্রিস গেল মনে করে, আর না থাকলে সেরকম ব্যাটিং করতে পারে না। সেখানেই কনফিডেন্সের ব্যাপারটা আসে, এবং সেটা কিন্তু বরুণ চক্রবর্তীও জানিয়েছে। সেখানে কিন্তু বিশাল ইম্প্যাক্ট গৌতম গম্ভীরের লাস্ট ইয়ার কলকাতা নাইট রাইডার্সের আইপিএল জয়ের পেছনে ছিল, এটা আমরা জানি। তবে গৌতম গম্ভীরকে ছাড়া কিরকম চলে কলকাতা নাইট রাইডার্স টিম ডোয়েন ব্রাভোর আন্ডারে, সেটার দিকে কিন্তু এবারে নজর থাকবে। বাকি যদি আমরা চলে যাই শহীদ মুস্তাক আলী ট্রফির খবরে, সেখানে প্রথমে যদি আমরা বাংলার খবর বলি তো আজকে কিন্তু বাংলা খুব ইজিলি বিহারকে হারিয়ে দিয়েছে, যেখানে কিন্তু বিহার বাংলার এগেনস্টে ব্যাট করতে এসে মানে 147 রানই করতে পারে, যেই রানটা কিন্তু 14 ওভারে 9 উইকেট হাতি নিয়ে বাংলা চেস করে দেয়। বাংলার হয়ে ব্যাটিংয়ের হিরো কিন্তু করণ লাল, যে কিন্তু 47 বলে 94 রান করে। এবং বোলার্সদের কথা বললে মোহাম্মদ সামির যদি পারফরমেন্সের আমরা কথা বলি, মোহাম্মদ সামি কিন্তু 4 ওভারে 18 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। বাকি যদি কলকাতা নাইট রাইডার্স প্লেয়ারদের পারফরমেন্স আমরা নজর দিই, সেখানে কিন্তু আগের দুটো শহীদ মুস্তাক আলীর আর কি ম্যাচ ডেতে কিন্তু কেকেআর প্লেয়াররা ফাটিয়ে দিয়েছিল। তবে আজকের দিনটা কিন্তু কেকেআর প্লেয়ারদের জন্য সেরকম যায়নি, কিছুটা অ্যাভারেজ ডে গেছে কেকেআর প্লেয়ারদের জন্য। তো সেখানে যদি আমরা ফার্স্টেই কথা বলি মুম্বাই বনাম সার্ভিসেস ম্যাচ নিয়ে, তো সেই ম্যাচে কিন্তু আঙ্ক্রিস রঘুবংশী সে ড্রপ হয়ে গিয়েছিল। তার কারণ হচ্ছে যে মুম্বাইয়ের টিমে কিন্তু শিবম দুবে এবং সূর্যকুমার যাদব ফিরেছে, তো সেই কারণে আঙ্ক্রিস রঘুবংশীকে বাইরে যেতে হয়েছে। কিছু করার নেই, সূর্য শিবম দুবে তারা তো অবভিয়াসলি ন্যাশনাল টিমের প্লেয়ার, তারা এলে একজনকে তো বাইরে যেতেই হবে। পৃথ্বী সাউ নয়, কিন্তু রঘুবংশী বাইরে গেছিল। তবে পৃথ্বী সাউ কিন্তু ব্যাট করতে এসেছিল, অজিঙ্ক্য রাহানের সঙ্গে ওপেন করতে এসেছিল। সাউ যদিও 0 রানেই আউট হয়ে যায়। অজিঙ্ক্য রাহানে কিন্তু 18 বলে 22 রান করে। শুরুর দিকে ব্যাটিং একটু টাফ ছিল, বাট 10 ওভারের পর থেকে কিন্তু কিছুটা পিচ ইজি হয়, এবং সেই সময় কিন্তু মানে শ্রেয়াস আয়ারও 14 বলে 20 রান করে আউট হয়ে গিয়েছিল। বাট সূর্যকুমার যাদব এবং শিবম দুবে, যারা মুম্বাইয়ের স্কোয়াডে এই দিন আসে, তারা সব থেকে দারুণ ব্যাটিং করে। সূর্যকুমার যাদব 46 বলে 70 রান করে, শিবম দুবে কিন্তু 37 বলে 71 রান করে, এবং তাদের জন্যই কিন্তু মুম্বাই এই ম্যাচটা জিততে পেরেছে। এবং শিবম দুবে বোলিংও 3 ওভারে 21 রান করে 1 উইকেট নেয়। তো চোট থেকে ফিরে কিন্তু শিবম দুবে খুব ভালো পারফরমেন্স দিল, এটা কিন্তু অবশ্যই চেন্নাই ফ্যানেদের খুশি করবে। আর বাকি শার্দুল ঠাকুরকে নিয়ে আজকে সকালের ভিডিওতে কথা বলছিলাম যে একদম চূড়ান্ত অফ ফর্মের মধ্যে দিয়ে যাওয়ার কারণে সে কিন্তু আনসোল্ড গিয়েছে। তবে আজকের ম্যাচে কিন্তু শার্দুল ঠাকুর 4 ওভারে 25 রান দিয়ে 4টে উইকেট নিয়েছে। বাকি সৌরাষ্ট্র বনাম তামিলনাড়ু ম্যাচের কথা বললে সেখানে তামিলনাড়ু আবারও একটা বড় স্কোর কনসিড করে আবারও হেরে গেছে। তো সৌরাষ্ট্র কিন্তু তামিলনাড়ুর এগেনস্টে 20 ওভারে 235 রান করে ফেলে, যেটা কিন্তু অবভিয়াসলি তামিলনাড়ু চেস করতে পারেনি। 177ই তামিলনাড়ু কিন্তু আটকে যায়। বোলার্সদের কথা বললে আজকে কিন্তু বরুণ চক্রবর্তী উইকেট পায়নি, বাট সৌরাষ্ট্র যেখানে 235 করেছে সেখানে 4 ওভারে মাত্র 35 রানই বরুণ চক্রবর্তী দিয়েছে। বরুণ ঠিকঠাক বোলিং করেছে, বাকিরা কিন্তু প্রচুর মার খেয়েছে, এবং ব্যাট করতে এসে বরুণ একটা বেশ ভালো 6ও মেরেছে। ব্যাট হাতে কিন্তু বরুণ চক্রবর্তী বেশ মানে ইমপ্রেস করছে রিসেন্ট টাইমে এসে, তবে উইকেট পাইনি আজকে। তারপর যদি আমরা মধ্যপ্রদেশ বনাম হায়দ্রাবাদ ম্যাচের কথা বলি, সেখানে কিন্তু ভেঙ্কটেশ আয়ার রজত পাটিদাররা জিতে গিয়েছে কিন্তু তিলক ভার্মাদের এগেনস্টে। মধ্যপ্রদেশ কিন্তু ফার্স্টে ব্যাট করতে এসে 178 রান করে,
জবাবে কিন্তু হায়দ্রাবাদ 171ই করতে পারে। মধ্যপ্রদেশের হয়ে আরসিবির রজত পাটিদার কিন্তু 16 বলে 36 রান করে এবং অ্যাজ এ ফিনিশার ভেঙ্কটেশ আয়ার আসে। এবং ভেঙ্কটেশের ব্যাটিং পজিশনটা অ্যাকচুয়ালি আমাকে অবাক করছে, কেন এতটা নিচের দিকে ভেঙ্কটেশ ব্যাটিং করছে। আজকে যেরকম কন্ডিশন ছিল, ভেঙ্কটেশ কিন্তু ইজিলি 4 নম্বরে ব্যাট করতে আসতে পারত। এবং সেই জায়গাতে চন্দ্রকান্ত পণ্ডিত, সে কেকেআরেরও কোচ, মধ্যপ্রদেশ টিমেরও কিন্তু কোচ, এবং চন্দ্রকান্ত পণ্ডিত কেন ভেঙ্কটেশকে এতটা নিচে খেলায়, 5-এ খেলায়, আমি জানি না, কোনো লজিক নেই। হয়তো কেকেআরের জন্য ভালো হয় যদি ভেঙ্কটেশ মিনিমাম 4-এ ব্যাট করে, 3 নম্বর জায়গাটা পাটিদারের আছে। তবে ভেঙ্কটেশ যখন ব্যাট করতে আসে উল্টো দিকে কিন্তু উইকেট পড়তে শুরু করে। এবং অ্যাকচুয়ালি ভেঙ্কটেশ আয়ারের কাছে কিন্তু লাস্ট ওভারটাই ঠিকঠাক ব্যাটিং করার সুযোগ ছিল, যেখানে ভেঙ্কটেশ আয়ার এই ম্যাচে 12 বলে 22 রান করে। লাস্ট ওভারটাই আর কি মেনলি হিটিং করার মতো সুযোগ এসেছিল, সেই জায়গাতে ভেঙ্কটেশ আয়ার একটা 6 মারে, একটা 4 মারে, দেন আবারও একটা 6 মারতে গিয়ে বাউন্ডারির ধারে কিন্তু ক্যাচ আউট হয়ে যায়। 12 বলে 22 রান করে। তবে বল করতে এসেও কিন্তু ভেঙ্কটেশ আয়ার উইকেট না পেলেও 3 ওভারে মাত্র 24 রান দিয়েছে। এবং ভেঙ্কি বেশ ভালোই ব্যাটিং করেছে, যতটুকু ব্যাটিং করেছে। তবে আরও আগে ব্যাট করতে আসতে পারে, তাহলে হয়তো আরও বড় ইনিংস খেলার মানে সুবিধাটা পাবে। বাকি কিন্তু উল্টো দিকে তিলক ভার্মার কথা বললে সে 34 বলে 46 রান করে। এর পাশাপাশি যদি আমরা কথা বলি দিল্লি বনাম ঝাড়খণ্ড ম্যাচের কথা, সেখানে কিন্তু দিল্লিকে ঝাড়খণ্ড হারিয়ে দিয়েছে। দিল্লি ফার্স্টে ব্যাট করতে এসে 154 রান করে, যেই রান কিন্তু 19 ওভারের মধ্যেই ঝাড়খণ্ড তুলে দেয়। এবং এই জয় কিন্তু ঝাড়খণ্ডের জন্য একটা বড় ভূমিকা অনুকূল রয় রেখেছে, যেখানে অনুকূল বল হাতে 2 ওভারে মাত্র 10 রান দিয়ে একটা উইকেট নেয়। এবং ব্যাট করতে এসেও এরকম একটা ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে 20 বলে 27 রানের একটা ভালো ইনিংস কিন্তু অনুকূল রয় খেলে গিয়েছে। তারপর যদি আমরা বলি কর্ণাটক বনাম বড়োদা ম্যাচের কথা, যে ম্যাচে কিন্তু কর্ণাটক বড়োদার কাছে হেরে গিয়েছে এবং সেই ম্যাচে মনীষ পান্ডের ব্যাট চলেনি, 6 বলে 10 রান করে। আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল, সে কিন্তু 3 বলে 1 রান করে। যদিও বড়োদা কর্ণাটককে হারিয়ে দিয়েছে, তবে কর্ণাটকের হয়ে কিন্তু শ্রেয়াস গোপাল, যাকে কিন্তু সিএসকে নিয়েছে, দারুণ বোলিং করেছে। মানে শ্রেয়াস গোপাল কিন্তু এদিন 4 ওভারে 19 রান দিয়ে 4টে উইকেট নেয় এবং হ্যাটট্রিকও করে। আর সেই হ্যাটট্রিকে তোমার গোল্ডেনটাকে আউট করে ক্রুনাল পান্ডিয়া এবং হার্দিক পান্ডিয়া, দুই পান্ডিয়া ব্রাদার্সকেই কিন্তু 1 বলে 0-তে আউট করে দেয় হচ্ছে শ্রেয়াস গোপাল। তবে তারপরেও সেটা যথেষ্ট ছিল না, বড়োদা কিন্তু রান তুলে দেয়। বাকি রাজস্থান বনাম পাঞ্জাব ম্যাচের কথা বললে, সেই ম্যাচটা আবারও পাঞ্জাব জিতে গিয়েছে। রাজস্থান ফার্স্টে ব্যাট করতে এসে 161 রান করে, যেটা কিন্তু পাঞ্জাব চেস করে দেয়। এবং সেই ম্যাচে রমনদীপের অ্যাকচুয়ালি ব্যাটিংয়ের বেশি দরকার পড়েনি, যখন ব্যাট করতে এসেছিল পাঞ্জাব অলমোস্ট জিতছলেই 7 রানে নট আউট থেকে ম্যাচটা জেতায় পাঞ্জাবকে, ফিনিশ করে বলতে পারো। এবং বল করতে এসেও কিন্তু রমনদীপ 1 ওভারই বোলিং করেছে, তবে মাত্র 4 রান দিয়েছিল। কিন্তু আর কি কলকাতার আরেক প্লেয়ার মায়াঙ্ক মার্কান্ডে, সে কিন্তু বেশ ভালো বোলিং করছে। সুয়াসকে ছেড়ে কেকেআর মায়াঙ্ককে নিয়েছে কম টাকায় অবভিয়াসলি বরুণের ব্যাকআপ হিসেবে। তবে মায়াঙ্ক মার্কান্ডেও ভালো ফর্মে আছে, এই দিনও কিন্তু 3 ওভারে 21 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। আর বাকি উত্তরপ্রদেশ বনাম জম্মু কাশ্মীরের ম্যাচের কথা বললে, সেই ম্যাচটা কিন্তু উত্তরপ্রদেশ হেরে গিয়েছে। 157 রানে উত্তরপ্রদেশ করতে পেরেছিল, যেটা কিন্তু ইজিলি চেস করে দিয়েছে জম্মু কাশ্মীর। এবং এই ম্যাচটায় রিঙ্কু সিং রান তো পেয়েছে, বাট অতিরিক্ত স্লো খেলেছে। ব্যাপারটা হচ্ছে যে প্রথম দিকে কিন্তু উত্তরপ্রদেশ একের পর এক উইকেট হারাতে থাকে এবং চাপে পড়ে গিয়েছিল ইউপি। এবং নীতিশ রানা খুবই খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে। যদি আইপিএল অকশনটা আজকে হতো বা কালকে হতো, সেখানে হয়তো নীতিশ রানা 4 কোটি পেয়েছে, তো 1 কোটির মধ্যেও আটকে যেতে পারতো, বেস্ট প্রাইসেও বিক্রি হতে পারতো, যে পরিমাণ খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে। আইপিএল অকশনের আগে দিল্লির এগেনস্টে একটা 60 রানের বোধহয় ইনিংস আসে, তবে তারপর থেকে একদমই রান পায়নি। এবং আজকেও কিন্তু নীতিশ রানা 1 বলে 0 রান করেছে। তবে সেই সময় একদম 3-4টে উইকেট পড়ে ইউপি চাপে পড়ে গেছিল। সমীর রিজভি আর রিঙ্কু সিং আর কি ইনিংসটাকে সামলানোর চেষ্টা করে। রিঙ্কু 31 বলে 24 করে, সমীর রিজভি 26 বলে 25 করে। তারা ইনিংসটাকে সামলেছিল, বাট দেন দুজনেই আউট হয়ে যায়। তবে পরবর্তীকালে এসে আর কি যে উত্তরপ্রদেশের স্কোর 157-তে গিয়েছিল, পুরো ক্রেডিটটা কিন্তু যায় আর একটা আনসোল্ড প্লেয়ারের কাছে, শিবম মাভি। শিবম মাভি আজকে 15 বলে 45 রান করে এবং বল করতে এসে 4 ওভারে মাত্র 17 রান দেয়। শিবম মাভি দুরন্ত ম্যাচ গিয়েছে অ্যাজ এ অলরাউন্ডার, ব্যাট হাতে এবং বল হাতে 300 স্ট্রাইক রেটে 45 রান করে। কিন্তু বাকি প্লেয়াররা সেরকম সাথ দিতে পারেনি। মহসিন খান তো 4 ওভারে 49 রান খেয়ে গিয়েছে, 2টো উইকেট নিল। ভুবনেশ্বর কুমারও 3 ওভারে প্রায় 26 রান খেয়েছে। তো সেই কারণে কিন্তু উত্তরপ্রদেশ জিততে পারেনি, আজকের ম্যাচটা হেরে গিয়েছে। বাট নীতিশ রানা এতটা খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে যে সেটা কিন্তু রীতিমতো একটা মানে খারাপ লাগার জায়গা, যে নীতিশ এতটা খারাপ খেলছে। তবে আর একটা প্লেয়ারের কথা বলবো, যেই প্লেয়ারটাও আনসোল্ড গিয়েছে, বাট রীতিমতো অনেকদিন ধরে দুরন্ত খেলছে, উর্ভিল প্যাটেল। বয়স এখন তার 26 এবং আজকে কিন্তু উর্ভিল প্যাটেল 41 বলে 115 রান করেছে, নট আউট থেকেছে গুজরাটের হয়ে। আগের দিনও একটা দুরন্ত 100 মেরেছিল। তো সেই জায়গাতে দাঁড়িয়ে উর্ভিল প্যাটেলের নামটা তোমরা শুনেছো অনেকদিন ধরে আমাদের চ্যানেলেই। যখন 2023 আইপিএলের আগে কেকেআর তার আগের বছর সেলডন জ্যাকসন, বাবা ইন্দ্রজিৎদের নিয়ে স্ট্রাগল করছিল, উইকেট কিপার অপশানে কারা কারা হতে পারে, সেই সময় আমরা উর্ভিল প্যাটেল, হার্ভিক দেশাই বা নারায়ণ জগদীশন সেই সময় ভালো খেলছিল, সেই নামগুলো
দলগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তবে উর্ভিল প্যাটেল বা হার্দিক দেশাই তাদেরকে কিন্তু কোনো দল নেয়নি, এবং এই দুটো প্লেয়ার কিন্তু সেই 2023 থেকে রীতিমতো পারফর্ম করছে, এবং এবছরও সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে উর্ভিল প্যাটেল হার্দিক দেশাই দুরন্ত। উর্ভিল প্যাটেল তো ব্রিলিয়ান্ট খেলছে, তবে তারপরেও সে দল পায়নি। মেবি কোনো টিমের কোনো প্লেয়ার ইনজোর্ড হলে কিন্তু এই প্লেয়ারটার দল পাওয়া উচিত। উইকেট কিপার ব্যাটসম্যান, ব্রিলিয়ান্ট ব্যাটিং করে, খুব হাই স্ট্রাইক রেটে খেলে, বড় বড় শট খেলতে পারে। কেকেআরের তো অ্যাকচুয়ালি এই প্লেয়ারটার দিকে যাওয়া উচিত ছিল আমার মনে হয় লুবনীত সিসোদিয়ার আগেও। তো দেখা যায় উর্ভিল প্যাটেল দল পায় কিনা, বাট আজকেও কিন্তু ব্রিলিয়ান্ট একটা 100 উর্ভিল প্যাটেল করেছে এবং 115 রানে নট আউট থেকে ম্যাচ জিতিয়েছে। তো এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।